গল্প মোটা প্রেমিকা পর্ব ২। তানহার ডায়েরিতে থাকা লেখাটি পড়তে লাগলাম আমি। আজ সকালে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম কে জানে। দেখি তো মনে করে, না মনে করতে পারছি না। কলেজে আজ ফাংশন ছিল, বিরাট করে ফাংশনের আয়োজন করা হয়েছিল, যার প্রধান অতিথি ছিলেন আমাদের স্থানীয় এমপি মহোদয়। ফাংশনের সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ১৭০০ লোক তো ছিলই। আমি বসেছিলাম সবার সামনের সারিতে। সেদিন ক্লাসে শুনেছিলাম আজ নাকি গত বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হবে। আমার বিশ্বাস ছিল রিয়াদি এই পুরস্কারটা পাবে, এবং সেটাই হলো। ইয়াহু হু 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 হু, হায় রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রে। সত্যি আমার এসব বলে এখন নাচতে ইচ্ছে করছে। যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসেবে রিয়াদের নামটা ঘোষণা করা হলো, তখন আমার বুকটা গর্বে ভরে গিয়েছিল। মনে হয়েছে আমার রিয়াদ পাচ্ছে অ্যাওয়ার্ডটা, আমার রিয়াদ। তারপর যখন ও পুরস্কারটা হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল, তখন আমি নিজেকে ওর পাশে দাঁড়ানো অবস্থায় কল্পনা করতে লাগলাম। আর তারপর যখন স্যার মাইকে ওর নাম ঘোষণা করলেন সবার সামনে কিছু বলার জন্য, তখন আমি কতটা খুশি হয়েছিলাম সেটা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি ওকে দূর থেকে ভালোবাসি। এমনিতে ওর সাথে এখনও আমার তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি, তবে আমি অপেক্ষায় আছি। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ওকে আমার মনের কথাগুলো বলে দিব আমি যে তাকে অনেক অনেক ভালোবাসি। আজ আর নয়, আর লিখতে পারবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সকাল সকাল উঠতে না পারলে আবার কোচিং মিস করব, আর কোচিং মিস করলে আমি আবার ওকে দেখতেও পারবো না। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, শুভরাত্রি রিয়াদ। ২ পেজ মিলিয়ে এটা লিখা, আর লেখাটির নিচে বোল্ড করে লিখা, রিয়াদ মাই ড্রিম, হি বর্ন ইন দ্য আর্থ ওনলি ফর মি। আর কেউ যদি ওকে কেড়ে নিতে চায় তাহলে মেরে ফেলবো তাকে। লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম। মোটকি আমাকে এত ভালোবাসে। আরও একটি পৃষ্ঠা উল্টালাম এবার। এখানে কি সব কার্টুনের ছবি এঁকে রেখেছে। আরেকটি পৃষ্ঠা উল্টাতে যাব, অমনি কার্টুনগুলোতে কিছু একটা লিখা বলে মনে হলো আমার। তাই তো, 4টি কার্টুন, দুপাশে 2টি বড় আর মাঝখানে 2টি ছোট করে আঁকা। আমার দিক থেকে ডান দিকের কার্টুনটির ভেতরে লিখা আমি, এর পরেরটিতে লিখা আমাদের খুকি, এর পরেরটিতে লিখা আমাদের খোকা, এবং শেষেরটিতে লিখা রিয়াদ আমার গুলিগুলু স্বামী। এগুলো পড়ে আমার এত হাসি পেল যে একেবারে তানহার বিছানায় পড়ে গড়াগড়ি খেতে লাগলাম। মনের অজান্তেই নিজেকে আমার ছোট বলে মনে হতে লাগলো এবার। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমাকে নিয়ে এত স্বপ্ন দেখে, অথচ তার সাথে আমি ক্লাসরুমে সেদিন এত খারাপ ব্যবহার করেছি। না জানি ও সেদিন কত কষ্ট পেয়েছে, হয়তোবা কেঁদেছেও। আবার নিজেকে নিজে বললাম, না, আমি কি আগে এসব জানতাম নাকি? তানহার বিছানায় শুয়ে আছি আমি। প্রায় ২০ মিনিটের মতো হয়ে গেছে আমি ওর রুমে ঢুকেছি। ভেতরে কেমন যেন একটা ফিলিংস চলে আসলো আমার। তানহার বালিশগুলো দেখতে লাগলাম, ভাবতে লাগলাম, মোটকিটা এখানেই ঘুমোয়, এখানেই গড়াগড়ি খায়। ও বিছানায় উঠলে হয়তো বিছানাটাও প্রাণ সংশয়ে আত্মচিৎকার দিয়ে ওঠে। ওকে নিয়ে কখনো ইমোশন, আবার কখনো ফান কাজ করতে লাগলো আমার মনে। কপালে কারোর স্পর্শ অনুভূত হলো আমার। আস্তে করে চোখ মেললাম, তাকিয়ে দেখি তানহা। হুড়মুড় খেয়ে উঠে বসলাম আমি। বললাম, সরি, কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। কখন এসেছো? জানালার পর্দাটা সরাতে সরাতেও বলল, এই তো কিছুক্ষণ হলো। আম্মু বলল কেউ একজন আমার খোঁজ করতে এসেছে। তারপর রুমে এসে দেখলাম সে ঘুমোচ্ছে। যান, ফ্রেশ হয়ে খেতে আসবেন। এই বলেও রুম থেকে বেরিয়ে গেল। ডায়েরিটা আমার পিঠের নিচে পড়েছিল। ও টের পায়নি আমি যে পড়েছি ডায়েরিটা। এই সুযোগে জায়গা মতো সেটা রেখে দিলাম। আমি বসে আছি, কোন ওয়াশরুমে যাব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরও আবার রুমে আসলো, হাতে একটা টাওয়াল। সামনে এসে আমার দিকে টাওয়ালটি বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, হাত মুখ ধুয়ে এটা দিয়ে মুছে নেবেন। আম্মু বলেছে আপনার জন্য টেবিলে খাবার দিতে। ধরুন, এটা আমার কাজ করতে হবে। আমি বুঝতে পেরেছি সেদিনের দেওয়া ধমকগুলো এখনও ভুলতে পারেনিও, তাই অভিমান করে এভাবে কথা বলছে। যেহেতু ওদের বাসায় আছি, তাই আমি আর সেসব নিয়ে কিছু বললাম না। টাওয়ালটি হাতে নিয়ে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলাম, কমন ওয়াশরুমে যাব নাকি তোমারটাতে যাব? ও বলল, আপনি আমাদের মেহমান, যান, আমারটাতেই যান। কমন ওয়াশরুমটা কিছুটা অপরিষ্কার, আমারটাতেই যান। এই বলে ও চলে যাচ্ছিল। দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো। আমিও ওয়াশরুমে ঢুকতে গিয়ে থেমে গেলাম। জিজ্ঞেস করলাম, কিছু বলবা? ও বলল, আপনার মুখটা অনেকটা কালো হয়ে গেছে। ধুলোবালিতে হয়তো হয়েছে এমন। নিজের যত্ন নেন নাকি? আমার ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমার আব্বু ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ইউজ করেন। এনে রাখছি টেবিলের উপর, পরে চলে আসবেন ডাইনিং রুমে। আমি ওর কথার স্টাইল দেখে অবাক হচ্ছিলাম, তবুও একগাল হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। ওর ফেস ওয়াশটা হাতে নিতেই নজর পড়ল যেখানে আর মার্কটি দেয়া, সেটার পাশে সেও প্লাস দিয়ে তারপর টি অক্ষরটি কলম দিয়ে লিখে বৃত্ত দিয়ে বন্ধ করে দিয়েছে। অবাক তো হলামই, আর মনে মনে বললাম, ও
ওর কি মেন্টালি কোনো প্রবলেম আছে নাকি? উল্লেখ্য, বিভিন্ন পণ্যের গায়ে যে আর মার্কটি দেয়া হয় সেটি দেওয়া হয় পণ্যটি আর ফর রাইট তথা সঠিক এটা বোঝাতে। ফ্রেশ হয়ে বেরিয়ে ক্রিম মেখে চলে গেলাম ডাইনিং রুমে। বেশ সুন্দর করে সাজিয়েছে টেবিলটা, খাবারের ডেকোরেশনটাও দেখার মতো ছিল। ও দাঁড়িয়ে আছে, আমাকে বলল, বসুন। নিজে নিয়ে নিয়ে খেতে পারবেন নাকি আমাকে দিয়ে দিতে হবে? এমন সময় কিচেন থেকে ওর আম্মু বলে উঠল, তানুমা, তোমার ফ্রেন্ডকে সবকিছু পাতে দিয়ে দিও, লজ্জায় খেতে চাইবে না হয়তো। আচ্ছা আম্মু, দিচ্ছি। ও একটু চেঁচিয়ে উত্তর দিল। আমি এবার ওকে একটু ছোকা দিলাম, বললাম, বেশ বিরক্ত হচ্ছে মনে হচ্ছে। আমি আসাতে তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা কমে যাচ্ছে নাকি? এসব বলছেন কেন? আর আমি বিরক্তই বা হব কেন? আমার মা তো আমারই থাকবেন, ভালোবাসাটাও আমার জন্যেই। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আসলে আমার তো মা নেই, তাই জানি না মায়ের ভালোবাসা কেমন। ছোটবেলায় মাকে হারিয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি তখন আর মাকে পাশে পাইনি। তোমার মা সত্যি খুব ভালো, অনেক ভালো। সরি, আমি সেভাবে আপনাকে আঘাত করতে চাইনি। আমি জানতাম না যে আপনার আম্মু নেই। সরি, প্লিজ খেয়ে নিন। এই বলেও পাতে ভাত তরকারি দিতে লাগলো। আমিকে অফার করলাম সাথে খাবার জন্য, কিন্তু খাইনি, বসে রইল আমার সামনে। আর কিছুক্ষণ পরপর এটা সেটা পাতে দিয়েই যাচ্ছিল। ডাইনিং রুমটা তানহার রুমের সাথেই লাগোয়া। আমার ফোনটি ওর বিছানায় রেখে এসেছি। ডায়েরি পড়ার সময় একবার বের করেছিলাম টাইম দেখার জন্য, পরে আর পকেটে বা ব্যাগে রাখতে খেয়াল ছিল না। ফোন বাজতে দেখে তানহা বলল, আপনি খান, আমি ফোনটা নিয়ে আসছি। ও চলে গেল। ও রুমে যেতেই রিংটোন বন্ধ হয়ে গেল। ভাবলাম রিসিভ করে আবার কথা বলা শুরু করলো নাকি। না, তেমন কিছু না। ও ফোনটি হাতে নিয়ে চলে এলো আমার সামনে। আমি ততক্ষণে ওর মুখের দিকে তাকাইনি। ভাত খেতে খেতেই বললাম, একটু ডাল দাও তো। আমার কথা শুনে ও দাঁড়িয়েই রইল, নড়েনি। আবার বললাম, একটু ডাল দাও, বাটিটা দূরে, আমি নাগাল পাচ্ছি না। বলতে বলতে ওর দিকে তাকালাম, ওর চেহারাটা লাল হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম আমি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আপনার মৃত মা কি কবর থেকে ফোন দিয়েছিল আপনাকে? কেন বললেন এত বড় একটা মিথ্যা? আমি ওকে বললাম, সেই কখন থেকে বাড়িতে না গিয়ে তোমার জন্য বসে আছি। তুমি এসেছো দেরি করে, আবার এসে আমার সাথে আপনি আপনি করে কথা বলতেছ। আমি তোমার কত বছরের বড় হই হুম? মিথ্যাটা বলেছিলাম তোমার একটু সিম্পাথি পাওয়ার আশায়, সেটাও আর কই পেলাম। আমি না হয় সেদিন তোমাকে রাগের মাথায় কয়েকটা ধমক দিয়েই ফেলেছিলাম, সেজন্য তুমি একেবারে কোচিং স্কুল সব ছেড়ে দিবা? এটা কোনো কথা হলো বলো? না, এত কিছু বলার পরও ওর চেহারায় কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। বাড়াবাড়িটা হয়তো একটু বেশি করে ফেলেছি। খাবার শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিতে গেলাম। বললাম, আসছি আন্টি, আর হ্যাঁ, রান্নাটা অনেক ভালো হয়েছে। আন্টি বললেন, তাই? আচ্ছা বাবা, যখনই সময় পাও এসো। তোমার এই মাকে এসে দেখে যেও বাবা, সাবধানে যেও বাবা। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। এই বলে তানহার রুমের সামনে গেলাম। দরজাটা চাপানো, নক করলাম আমি। দুবার নক করার পরও বলল, আসুন। ভেতরে ঢুকলাম আমি। ব্যাগটা নিতে নিতে বললাম, সেদিন যা হয়েছে না হয়েছে সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি, আর আজকে মাকে নিয়ে মিথ্যা বলার জন্যও ক্ষমা চাইছি। প্লিজ নেক্সট উইক থেকে রেগুলার কোচিং ক্লাসে যেও। আসছি আমি। কথাগুলো একটু ভারী স্বরেই বললাম। বেরিয়ে এলাম আমি। বাসার বাইরে এসে রাস্তার ফুটপাত ধরে হাঁটছি আর ভাবছি, আমি যাই বলি না কেন, তানহা সত্যি আমাকে অনেক ভালোবাসে। ওর মনটা অনেক ভালো। কলেজ লাইফের 1.5 বছরে ওকে কোনোদিন কারোর সাথে কোনো বাজে আচরণ করতে দেখিনি। পড়াশোনাতেও অনেক ভালো। আর ওর পরিবারটাও অনেক ভালো। আমি কি তাহলে ওর সাথে অন্যায় করছি? ওর অজান্তেই আমাকে যে ও ভালোবাসে সেটা জেনে নিয়েছি আমি। এখন আমার কি করা উচিত? ওর সাথে কি ঘনিষ্ঠতা গড়ে তুলব, যেন ও নিজে থেকেই আমাকে ভালোবাসার কথাটি বলে দেয়? নাকি আমিই ওকে বলে দিব, তানহা, তোমাকে ভালোবাসি আমি।